মান্না আজাদ সহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল। মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। হাসনাত আব্দুল্লাহ। জনগণের দেওয়া প্রায় ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা। জামায়াত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। মান্না আজাদ সহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ সহ ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভুল তথ্য, মামলা সংক্রান্ত বিষয়, স্বাক্ষর জালিয়াতি, দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার দেশের বিভিন্ন আসনে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য জানান। বাতিল হওয়া প্রার্থীদের আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের নিষ্পত্তি করা হবে। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। এরপর নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা এবং কতটি দল শেষ পর্যন্ত নির্বাচনে থাকছে তা জানা যাবে। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। প্রতিনিধিদের পাঠানো খবর। বগুড়া ২ শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি জেলা সভাপতি শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও নির্বাচনে রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, মান্নার হলফনামার তথ্যে গরমিল রয়েছে, আর জিন্নার হলফনামায় সম্পত্তির বিবরণীর ফর্ম দাখিল করেননি। একই আসনে বাতিল স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণ অধিকার পরিষদের সেলিম সরকার। এছাড়া বগুড়া ৩ দুপচাচিয়া আদমদিঘি আসনে মনোনয়ন বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদারের। রামু কক্সবাজার ২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই বাছাইয়ে মামলা সংক্রান্ত জটিলতায় প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হলেও পরে বাতিল করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনের আরেক প্রার্থী গোলাম মাওলার মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ৩টিতে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ১ মিরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফ সিদ্দিকীর মনোনয়নপত্রে ১% ভোটারের স্বাক্ষরে একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া যায়। এছাড়া বাতিল বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির জাকেরের এরশাদুল্লাহ। কতিপয় রাজনৈতিক দল প্রশাসন এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে হামলা হয়েছে। আমরা দেখেছি প্রকাশ্যে হাডি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এখানে প্রশাসনের গাফিলতির বিষয়টি পরিষ্কার। মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, এমন মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মুয়া রেজা হাসান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। নিজের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের নির্মোহ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ যে আচরণ আমরা প্রত্যাশা করি তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এখানে এসে নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগ আছে। তিনি বিগত সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে সেটি আর ফেরত দেননি। তিনি এসব তথ্য গোপন করেছেন। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের তথ্য গোপন করেছেন। এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে। নির্বাচনী আচরণ বিধিমালায় স্পষ্টভাবে
স্পষ্টভাবে বলা আছে কোনো প্রার্থী যদি হলফনামায় তথ্য গোপন করেন তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এসব অভিযোগের পর্যাপ্ত যুক্তি এবং পর্যাপ্ত তথ্য তুলে ধরার পরও রিটার্নিং কর্মকর্তা এসব আমলে নেননি বলে দাবি করেন হাসনাত। প্রশাসনের নিরপেক্ষ আচরণের প্রশ্ন তুলে তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণের মধ্যে নির্বাচন কতটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি ছেড়ে আসা তাসনিম জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছেন। সেখানে তাসনিম জারা বলেছেন, জনসাধারণ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬,৯৩,০০০ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এনসিপিতে থাকাকালীন তাসনিম জারা এ টাকা সংগ্রহ করেছিলেন। এছাড়া নির্বাচনের ব্যয় নির্বাহে তাসনিম জারা তার ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের অর্থ হিসাবে ২৩ লাখ টাকার পাশাপাশি ৩,২০০ ব্রিটিশ পাউন্ডের কথা উল্লেখ করেছেন। তাসনিম জারা এনসিপির শীর্ষ যুগ্ম সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সাথে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। পেশা হিসাবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেছেন তাসনিম জারা। ৩১ বছর বয়সী তাসনিম জারা আয়ের মূল উৎস হিসাবে চাকরির কথা উল্লেখ করেছেন। হলফনামায় তিনি বলেছেন, দেশের ভেতরে চাকরি করে বছরে ৭,১৩,৫৯৭ টাকা আয় করেন। এছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার বছরে আয় হয় ২৬৪ টাকা, আর দেশের বাইরে এ খাত থেকে তার আয় হয় ৩,২০০ ব্রিটিশ পাউন্ড। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা অনুযায়ী তাসনিম জারার অস্থাবর সম্পত্তির মূল্য ২২,৩০,১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ ১৬ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা ৩,৭০,০০০ টাকা মূল্যের ২,২৭০ পাউন্ড, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১০,১৯০ টাকা এবং ২.৫ লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে তাসনিম জারা বছরে ৭,১৩,৫৯৭ টাকা আয় দেখাচ্ছেন। আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য দেখাচ্ছেন ১৯,১৩,৫০৯ টাকা, আর আয়কর দিয়েছেন ৩৪,০০৭ টাকা। হলফনামায় তাসনিম জারা নির্ভরশীল হিসাবে স্বামী খালিদ সাইফুল্লাহের নাম উল্লেখ করেছেন। খালিদ সাইফুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা। তার দেশের ভেতরে কোনো আয় নেই, কিন্তু দেশের বাইরে বছরে ৩৫,০০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন, আর শেয়ার, বন্ড বা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন ৪,৮০০ ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার স্বামীর অস্থাবর সম্পত্তির মূল্য ২৫ লাখ টাকা। এর মধ্যে নগদ ১৫ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা আছে ১০ লাখ টাকা মূল্যের। তার স্বামীরও কোনো স্থাবর সম্পত্তি নেই। জামায়াত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। জামায়াতে আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ বৃহস্পতিবার সকালে নিজস্ব ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই প্রসঙ্গে কথা বলেন। সার্জিস আলম ফেসবুক পোস্টে বলেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় ২ কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতিউত্তরে বলেন, ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে। এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত, এখন আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে।